এদিকে গণধোলায় শিকার সমন্বয়করা। এবার বেরিয়ে এলো কোটি টাকার রহস্য। মার্সিডিজ কেনার টাকা কোথায় পেল, এটাই যেন সাধারণ জনতার প্রশ্ন। দেশে ফিরবেন শেখ হাসিনা, ডক্টর ইউনূস ভয়ে আতঙ্কিত। শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই। আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবে কি বাংলাদেশে আসবে। ইতিমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্করভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন, সন্ত্রাসী বাহাউদ্দিন নাসিম, মানুষ খুনি বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলায় বলছে যে ইউনূস সরকারের পতনের দাবিতে হরতালের মতো কঠোর কর্মসূচির ইচ্ছা আওয়ামী লীগ। আপনি 17 বছরে এই বক্তব্য কইছিল আপনার আওয়ামী লীগের জন্য। আপনি আর দালালির পথে এসেছেন না। সারা বাংলাদেশের রিক্সা চালক করলে আন্দোলনে নামবে আপনার জন্য। সিন্ডিকেট এখনো আপনি ভাঙতে পারেন নাই, তাহলে আপনাকে কিসের জন্য বসানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে? দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় দাবি না মানলে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমরা আপনাদেরও এই বাংলার মাটি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। মধ্যরাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে সোমবার 11টা থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেবে তারা। খুব জরুরি একটা বিষয়, কোনো গণমাধ্যম নিউজ করে নাই, শুধু 2 জায়গায় ভিডিও দেখলাম, সেটাও পরে ডিলিট হয়ে গেল। পলিসি, ইটস আ পলিসি, সিদ্ধান্ত, ডিসিশন নিয়েছে ইউনূস সরকারের পলিসি এটা। ট্রাম্পের শপথের দিন রাতেই মোহাম্মদ ইউনূস বিদেশে যাচ্ছেন। অনেকে হয়তো মনে করবেন যে কিরে বাবা, মোহাম্মদ ইউনূস ট্রাম্প শপথ নিচ্ছেন। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে। আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে চিকিৎসা সম্ভব। এই হামলায় জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। মানে এমন ঘটনা আমিও আসলে গত 5-7 বছরে কখনো দেখতে পাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত 8 জন। এখানে দেখুন তাদের উপর কি নির্মমভাবে আক্রমণ চালানো হয়েছে এবং এইসব কিন্তু সবাই বলতেছে ভারতের পরিকল্পনা এবং সমন্বয়কদের সর্বশেষ কি হয় দেখতে পারবেন। তাদের অবস্থা কিন্তু জনগণই। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ আর কত ধৈর্য ধরবে বলেন? আপনি ধৈর্য ধরতে বলতেছেন, আর কত ধৈর্য ধরবে মানুষ? একে একে সবাইকে পিটিয়ে মারবেন, দখলবাজিতা করবেন। আরে আজকের কথা বলতেছি আমি। সমন্বয়কদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশে বেধড়ক মারধর করা হচ্ছে, দৌড়ে দৌড়ে মারা হচ্ছে, মেরে অন্ধকার দেখানো হচ্ছে। এমন পরিস্থিতি চলছে বাংলাদেশের রাজনীতিতে। সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে আজ সকাল থেকে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না। তো তারা যেভাবে কর্মসূচি ঘোষণা দিচ্ছে, ইউনূস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে? 2024 সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর 2025-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিজ নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। হ্যাঁ, মার্সিডিজ নিয়ে ঘুরছে, ঠিকই বলছেন তিনি। দুদিন আগে যারা টিউশনি করে সাইকেলে চড়ার মতো সামর্থ্য ছিল না, আর তারা এখন মার্সিডিজ নিয়ে ঘুরতেছে, রাস্তার মধ্যে তাদের পায়েই পড়তেছে না। জীবনের সমন্বয়কদের কথা বলছি। বর্তমান সমন্বয়করা কিন্তু অনেক হাইপে রয়েছে। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর তাদের পা যেন মাটিতেই পড়ে না। কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা। দর্শক, কতটুকু সত্যতা রয়েছে আমরা এই প্রতিবেদনটি দেখলে বুঝতে পারবো। আসলে তারা এত টাকার উৎস কোথা থেকে, কোথায় পেল এত টাকা, কে দিল মার্সিডিজ গাড়ি, এই বিলাসবহুল টাকা পয়সা কোথা থেকে তারা পেল? আসলে কেউ তো কাউকে টাকা এমনি এমনি দেয় না, নাকি আবার দানের টাকায় মেরে দিল? অনেক প্রশ্ন আমাদের মাঝে, আর সেই প্রশ্নগুলো উত্তর মিলছে আজকের প্রতিবেদনটি দেখুন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সকল কিছু জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের জানাতে থাকুন। চলুন ভিডিওটি দেখে। এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে। গতকালকে যেই 2টো ভিডিও প্রকাশ পেয়েছে,
ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে 3 দিনের বেশি লাগার কথা না। এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে? গণভবন থেকে কলের প্রয়োজন আছে? এরকম তো কোনো কিছুর প্রয়োজন নাই। এমন অন্তত 10-20টা ঘটনা রয়েছে যাদেরকে 1 মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায়। আমরা দেখছি একই বিষয়ে বিপরীত চিন্তা ভাবনা কিংবা বিপরীত মতামত নিয়ে একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম দেয় এবং সেখানে গোয়েন্দা সংস্থা বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তাদের জায়গা থেকে যে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নেয় না। আমাদের কথা হচ্ছে যে তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ, দুইটা আলাদা মত একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সে বিষয়ে অবশ্যই গোয়েন্দা সংস্থার একটা তৎপরতার প্রয়োজন ছিল। এরপরে তখন যারা এখানে এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা এমন কিছু হতে পারে কিনা, হয় কিনা, এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব থেকে নেওয়া দরকার ছিল। এই দুই অংশীদারের আমরা কোন রকম যে ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনোটাই পাইনি। এরপরে যেটি হলো এই যে হামলাটি হলো, এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে। যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যে পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে, ইচ্ছার জায়গা থেকে, ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত্র আমাদের ভাই বোনদেরকে ওই জুলাই অগাস্টে ইচ্ছা মতো হত্যা করেছে, যাদেরকে ওই সময়ের পোশাকধারী মানুষদেরকে আমরা নরপশু বললেও নরপশুকে ছোট করা হবে। তারা যেভাবে মন চাইলো, একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে, 20 জন পুলিশ, তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো, তার পুরো শরীর রক্তে ভিজে গেল, লাশ বাজিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। এভাবে যারা হত্যা করেছে, হত্যার পর এখন তাদের কি অবস্থা? তাদের নামে মামলা হয়েছে, যেই মামলার কোনো হদিস নাই, তাদের কোনো বিচার হচ্ছে না, দৃশ্যমান বিচারের যদি কোনো কাঠামো দেখছি, আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে। তো তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে, এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে, শপথের উপরে, এটি তারা এখন আর অনুভব করছে না। এবং এই যে এত বড় অপরাধ গুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের দায়িত্ববোধের যে জায়গাটি সেটি নড়বড় হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পরলো, শপথ দিল, তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না, এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওই মন্ত্রণালয় বলি, তারা কোনো ব্যবস্থা নিল না, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদ মিনারের এই জায়গা থেকে বলতে চাই, এগুলো যদি রোধ করতে আমরা চাই, আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না, আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র। জুলাই আমরা যে রক্ত দিয়েছি, এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না। আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই অগাস্টে দেখেছিলাম, সেইটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই, সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি। যেই খুনিরা পোশাকধারী হোক, পোশাক ছাড়া হোক, যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি, এই ডকুমেন্ট গুলো যাদের আছে, যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল, তাদের দৃশ্যমান বিচার লাগবে। এমন অন্তত 10-20টা ঘটনা রয়েছে যাদেরকে 1 মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায়। গতকালকে যেই 2টো ভিডিও প্রকাশ পেয়েছে, ওই 2টা ভিডিওর খুনি কারা সেটা বের করতে 3 দিনের বেশি লাগার কথা না। তারপরও যদি এই দীর্ঘসূত্রিতা দেখা দেয়, সেটা এরকম অনাকাঙ্ক্ষিত একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে। আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। আজকে আমার কাছে ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে? গণভবন থেকে কলের প্রয়োজন আছে? এরকম তো কোনো কিছুর প্রয়োজন নাই। তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলি,
যে যে জায়গায় দায়িত্বে আছে, হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোক অন্তর্বর্তীকালীন সরকার, হোক পুলিশ কিংবা যে কেউ, নিজের দায়িত্বটা যদি ঠিক মতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে, যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয়। আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিসই বলি, আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোনো বিচার না হয়, তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে। আর সেটা যদি নষ্ট হয়, তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয় সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে, সেটা জাতীয় নাগরিক কমিটি। ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিসটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না। এখন যে সরকার আছে ওই টেকবে না, সরকারি লোকে ওকে হাঁটাই দেবে। আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চার একটা সেল, আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনেছি আয়নাঘর, এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আয়নাঘর যেভাবে আমরা এখন কেউ বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম, বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া, তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল, সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমেরিকার সাথে যে বাজার হাত মিলেছে, তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে। বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল 19 নম্বরে, আর আমার বাংলাদেশ আসছে শক্তিশালীর দিকে 129 নম্বরে, আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে 7 নম্বর একটা দেশ। এখন 7 নম্বর দেশের সাথে 129 নম্বর দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। এবং ইন্ডিয়ার থেকে 5টা ড্রোন না, 1-2 ড্রোন এসে যদি আমাদের বড় যে পিলখানাগুলো আছে সেখানে যদি বসে, বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে। আর যেবা যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন, যে বাংলাদেশে কোনো এমন কোনো রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয়, দেশকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয়। আমরা 71-এ অনেক মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই না অন্য কারোর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হই। আমরা কখনো চাবো না যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন দিকে দিকে মৃত্যুর কোলে চলে যায়। আপনারা দেখেন, আজকে রাজনীতিতে মানুষ হত্যা হচ্ছে। মানুষ কি কারণে হত্যা হচ্ছে, এতে সঠিকভাবে যদি পরিচালনা করা হয় যে কেন মানুষ হত্যা হচ্ছে। আপনারা দেখেন, এই ফুটপাত ভাড়া দিচ্ছে, এই ফুটপাত ভাড়া দেওয়ার জন্য একটা দখল পজিশন রাখার জন্য বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সাথে জড়িত। যদি জড়িত না থাকে কখনো ফুটপাত ভাড়া হয় না। এই ফুটপাতে যে টাকা ইনকাম আসে, সেই টাকা যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা পৌরসভার ভিতরে ট্যাক্স জাতীয় সিস্টেম করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না কেউ ওই জাডনা তুলে দাদাকে রাজনীতি করবে কি দাদাদের পাশ চলবে। ফুটপাত বন্ধ করেন এবং ফুটপাতের এই ব্যবসাগুলো সরকারি একটা সরকারের আয়ত্তে নিয়ে আসেন। যে ব্যবসাটা সরকারের আয়ত্তে নিয়ে আসলে সরকারেরও লাভবান, দেশেও লাভবান, এবং রাজনীতিতে কোনো মায়ের কোল খালি হবে না। এই রাজনীতির দল অবদল হলে আপনারা দেখেন, আজকের শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ খাইছে, এখন আর এক সরকার ক্ষমতায় আসবে, আর এক দল খাবে। এই খাওয়া খাইয়ের জন্য তাদের কাউকে কিন্তু মৃত্যুবরণ করতে হয় না। মৃত্যুবরণ যদি করতে হয়, আমাদের মতন কোনো গরিব কৃষকের ছেলেদের মৃত্যু হয়। আমাদের এসে বড় বড় লোভ দেবে, তুই অমুক পয়েন্ট খাবি, তমুক পয়েন্ট খাবি। আমরা কিন্তু নেতাদের পাশ ছুটে যাই, নেতারা কিন্তু কখনো আমাদের পাশ আসে না। তাই নেতাদের পাশ না যেয়ে আমরা একটা কর্মমুখী যাই। দেশে দেখুন অনেক ভয়াবহ একটা সৃষ্টি হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার দ্বারা আমাদের একটাই দাবি, চিকিৎসা ব্যবস্থা গরিবের জন্য সঠিকভাবে করুন এবং গরিবের পাশে থাকুন, কৃষকের পাশে থাকুন। আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না। একটা কৃষক ইচ্ছে করলে 10টা পরিবার সামলাতে পারে, কিন্তু একটা সরকারি চাকরিজীবী সে কিন্তু 10টা পরিবার সামলাতে পারে না। একটা কৃষক প্রতি বছরে সর্বনিম্ন 100 মণ ধান
সে বৃদ্ধি করে, আর একজন সরকারি চাকরিজীবী সে কিন্তু 20 মণ চাল ক্রয় করে। তা একটা কৃষক যদি ওই 100 মণ ধান উৎপাদিত না করতে পারে, একজন সরকারি চাকরিজীবী ওই 20 মণ চাউল কিন্তু ক্রয় করতে পারবে না। সরকারি চাকরি যদিও বা আপনারা করার জন্য এত ইচ্ছুক, তা কিসের জন্য ইচ্ছুক আপনারা দেখেন। শেখ হাসিনা সরকার যখন ছিল, এই সরকারি চাকরির বেতন, সরকারি চাকরির বোনাস, সরকারি চাকরির রেশন সব কিছুতে ডাবল করে দিছে। গরিবের কোনো কিছু ডাবল নাই, গরিবের চিকিৎসা নাই, গরিবের থাকার জায়গা নাই, গরিবের মানে কোনটা আছে? কৃষক মাঠটা তাও দেখেন কোনো না কোনো পালা বদল হলে কেউ না কেউ জোরপূর্বক খাইতে চায়। হিন্দুদের জলাকারটা সকল রাজনৈতিক দলের সাথে জড়িত, যারা একটা দল না সকল রাজনৈতিক দলের সাথে যারা জড়িত, তারা হিন্দুদের জলাকার ঘিরে ঘিরে মাছের ঘের চাষ করে, নদী ঘিরে ঘিরে ভরট করে করে তারা একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতেছে। এই জিনিসগুলো যাতে না হয় আর গরিবের প্রতি যাতে অত্যাচার না হয়, এর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারে গরিবের হয়ে একটা আবেদন যে আপনি গরিবের দিকে তাকান। গরিবের দিকে যদি না তাকান, এই দেশের গরিব এমন এক সময় আন্দোলনের ডাক দেবে যে শুধু গরিব মানুষই, এতে কোনো দল লাগবে না। কারণ 2 দিন আগে যে সিগারেটটা 5 টাকা ছিল, সেই সিগারেটটা 25 সালে এসে 8 টাকা হলো। মানে কতটুকুখানি দূরত্ব দাম বাড়েছে আপনি দেখেন, 5 টাকার থেকে 8 টাকা। বিদ্যুৎ ছিল 6 টাকা, সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন 9.5 টাকা। প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে দাম বাড়াইছে। আমাদের গরিবের কি হয়েছে, একটা চাকরিজীবী সে এসি রুমে বসে বলে 2টো সিগারেট খায়, বেনসিন সিগারেট, দুটোই 2 টাকা ব্যাট ডে। আর আমরা গরিব রিক্সাওয়ালারা সারাদিন এই রাস্তায় থেকে 10টা সিগারেট খাই, 10টা সিগারেটে কয় টাকা ব্যাট দিই? বাংলাদেশে এখন প্রায় 12 কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট। আপনি দেখেন 12 কোটি মানুষ যদি প্রত্যেকে একজন 5টা করে সিগারেট খায়, তাই একটা সিগারেটে যদি 2 টাকা করে এই ট্যাক্স ভ্যাট বাড়ায় নেওয়ার জন্য কত টাকা ইনকাম আসে। এখন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিসটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। তাহলে এই জুতা পাওয়াটার উৎসটা কোথায়? এরা তো সাকিব আল হাসানের মতন কি মাশরাফির মতন ভিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সর করবে। এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল। আমাদের মাঝে, সাধারণ ছাত্রদের মাঝে থাকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদ্দারি করতেছে। গাদ্দারি যদি না করতো, আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না, একজন সরকারিজীবী ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে, আর আমাদের মতন গরিব কৃষক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল, ওই মাধ্যমিক স্কুলে। আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে কাদের? ওই যারা সরকারি চাকরি করতেছে, যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে, তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে। একটা গরিবের ছেলের চাকরি নাই। এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয়, তাহলে একটা শুরু করতে হবে, এই চাকরির মেয়াদ কমাতে হবে। আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না, যেহেতু বেতন কমালে এখন যে সরকার আছে ওই টেকবে না, সরকারি লোকে ওকে হাঁটাই দেবে। এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না। 365 দিনই বছর, আমরা যদি তার থেকে 65 দিন বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি, তাহলে ওই 65 দিনই আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা ওই 65 দিন আগে নিয়ে যাই, যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই অস্ত্র হাতে না নিতে পারে, কেউ দাও হাতে না নিতে পারে, কেউ কোনো দলীয়ভুক্ত না হতে পারে, এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটা সমাজ গড়ি, আমরা রাজনীতিমুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি, যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর ছাত্ররা আঙ্গুলিত করে বলতে পারে যে আমি এই কলেজের, এই দেশের একজন ছাত্র, আমাকে বলৎকার করা হয়েছে, আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানাই। এর জন্য বিসি সাহেব আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, সকলকে নিয়ে ছাত্রলীগকণ, জামাতকণ, ছাত্র দলকণ, ছাত্র শিবিরকণ, আমরা কাউরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না। শিক্ষাঙ্গনে গরিবেরও যে মূল্য, একটা বড় লোকের সন্তানেরও সেই মূল্য, আমরা একই মূল্য চাই ওই শিক্ষাঙ্গনে। চাকরি খেতে কে বড় পজিশনে, কে ছোট পজিশনে সেটা পরে, কিন্তু শিক্ষাঙ্গনে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই, তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই। আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে, আয়নাঘরটা যেহেতু মিথ্যা, তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা। আর 24-এ যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে,
এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে। তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না ৭১ যুদ্ধকে স্বীকৃতি দেব, সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা। আর বাংলাদেশে একটা অনিয়োগতা সৃষ্টি হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু পুরোই আলাদা। কেউ যদি রাজনৈতিকভাবে কোনোভাবে একটু জিতে যায়, তার মানে তার কারি কারি টাকা হয়ে যাবে। ভিউয়ার্স, আসলে রাজনীতি করলে কি কোনো বেতন পাওয়া যায়? তারা আসলে এত টাকা কোথায় উৎস? আসলে টাকা কি কোথা থেকে আসতেছে? তারা আসলে কারো গরিবের টাকা মেরে খাচ্ছে নাকি ত্রাণের টাকাকে মেরে খাচ্ছে? এত টাকার উৎস কোথায়? ভিউয়ার্স, এই ব্যাপারগুলোর প্রশ্ন উত্তর আমাদেরকে কে দিবে? জি বন্ধুরা, এরকমটি বলছেন সাধারণ নেটিজনরা, তাদের মন্তব্য এরকমই ছিল। ভিউয়ার্স, আসলেই এই অডিয়েন্সের মন্তব্যের উত্তর কে দিবে? আসলে আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কি মন্তব্য? আসলে তারা কিছুদিন আগে টিউশনি করে চলতো, আজকে তারা মার্সিডিস নিয়ে ঘুরতেছে। এর উৎসগুলো কোথা থেকে? আপনারা কি মনে করেন? আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা যারা এই বিষয়টি জানেন তারা একটু ক্লিয়ার করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেল দিলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।